অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য বিজেপি যে আন্দোলন করছে নিঃসন্দেহে সেই আন্দোলনের একেবারে যৌক্তিকতা আছে। ঠিক দেবাংশুকে যেমন বললাম, যেমন বাংলাভাষীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের যৌক্তিকতা আছে, সেটা যেরকম ঠিক তেমন অনুপ্রবেশ হচ্ছে এবং প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি অনুপ্রবেশ ইস্যুকে তুলে ধরছে, সেটাও ঠিক। কিন্তু পাশাপাশি এই ইস্যুতে কেন আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল তারা ডিনাইয়াল মোডে থাকবে? কেয়ার কাছে সব থেকে বড় প্রশ্ন এটাই থাকবে। সবার আগে বলি, বাংলাভাষী যাদের বললেন আপনি সুমন, আমার ভালো লাগলো অন্তত আপনি তাদের ভারতবাসী বা পশ্চিমবঙ্গের বাসী বলেননি। তার কারণ বাংলা বললেই সে পশ্চিমবঙ্গ বা ভারতবাসী হয়ে যায়, এটা কোনো নিশ্চিন্ততা নেই। যারা সকালে উঠে যারা গোসল করে নাস্তা করে তারাও বাংলা কথা বলে, আর আমরাও বাংলা বলি, তফাৎ আছে হয়তো। হ্যাঁ, কিন্তু যারা গোসল করে নাস্তা করে তাদের কাছেও যদি বৈধ ভারতীয় পরিচয়পত্র, জাল নয় বৈধ থাকে, তিনি ভারতের নাগরিক আমার আর তোমার মতোই। না, নিঃসন্দেহে, কিন্তু প্রমাণ করতে হবে তো। কিন্তু আমরা কি দেখছি যে 20 বছর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2005-এ বলেছিলেন 1 কোটি অনুপ্রবেশকারী এই পশ্চিমবঙ্গে রয়েছে, তারা আজকে বছর 20 পরে কোথায় তারা গায়েব হয়ে গেল সুমন? নাকি ভোটার লিস্টে তারা সেদিয়ে গেছে? তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন যাদের এককালে অনুপ্রবেশকারী বলেছিলেন তারা এখন তার কাছে অত্যন্ত প্রিয়, তার ভোটার, তার প্রিয় কোর ভোট ব্যাংক। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। যে কয়েকটা নাম আমার পূর্ববর্তী বক্তা বললেন, আমি আবার কয়েকটা নাম বলছি যারা এই পশ্চিমবঙ্গে থেকে যারা নিজেদের নাম ওই ছিল বেড়াল হলো রুমালের মতন। 20শে নভেম্বর ধরা পড়েছিল বাংলাদেশের সালিম মতব্বর, তার এখানকার ছদ্মনাম রবি বর্মা। মেহবুব রাসেল রাহুল নামে বাগদা থেকে ধরা পড়েছিল। নুরুল হক ছদ্মনাম তার নারায়ণ অধিকারী, এটা আপনারাও টেলিভিশনে দেখিয়েছিলেন। তার আবার স্থানীয় তৃণমূল নেতার বাড়ি থেকেই তাকে পাওয়া গেছিল, এত সে কৃতকর্ম। মোহাম্মদ শরীফুল ছদ্মনাম বিজয় দাস, জঙ্গি শেখ সাদ রাডি, এবং তার সঙ্গে আরও যে 8 জন ধরা পড়েছিল তারাও কিন্তু সবাই এখানে দুটো কেন্দ্রের ভোটার ছিল সুমন, এটা ভুললে চলবে না। উত্তম রাজবংশীর ঘটনাটা ঘটার পর আসাম সরকারের বহুমন্ত্রী বাইরে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখান থেকে এই বিষয়টা উত্থাপন করেছেন, আসামের সরকারের বহুমন্ত্রী এটা নিয়ে রিপ্লাই করেছেন। আসামের একজন মন্ত্রী বলে যেটা ফেক, আসামের মুখ্যমন্ত্রী বলে যেটা ফেক। অঞ্জলি আমি আমারটা বলি, দুজনে বলো 30 সেকেন্ড চলো। দেবাংশু বলো। আমি বলছি সুমনদা, প্রত্যেকটা যে নোটিশ হয় সেই নোটিশে তো একটা ইস্যু নাম্বার হয়, সেই প্রত্যেকটা নোটিশের নাম্বারে তুই নাম্বারটা ভেরিফাই করে দেখে নেওয়া হোক না। কেয়াদিরা দরকার হলে আসাম সরকারকে দিয়ে প্রেস, একই তো দল, প্রেস কনফারেন্স করা যে ওটা ফেক নোটিশ, উল্টে আসাম সরকার বলেছে। দ্বিতীয় কথা, উনি বললেন যে তৃণমূলের মিথ্যাচার এই সমস্ত ফেক ভিডিও বানায়। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম 2018 সালে এই বিজেপি অফিসিয়ালি সাউথ ইন্ডিয়ান মুভি স্ক্রিনশটকে বাংলায় মুসলিম দ্বারা হিন্দু অত্যাচারের ছবি বলে চালিয়েছিল, সেটা নিয়ে এফআইআর। এই রাজ্য সুমন সত্যি ভিডিওকে বলে ফেক ভিডিও, মোথাবাড়ি থেকে মালদা থেকে মহেশতলা সব বলে ফেক ভিডিও। এই রাজ্যে যখন মেয়েদের উপর অত্যাচার, যখন ভোট পরবর্তী হিংসা, সেগুলো মিথ্যা বলে, সেটা বলেন না। আমাদের কথা খুব পরিষ্কার, দেখুন বাংলার বাইরে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছেন, ভীষণ খারাপ। কিন্তু এই প্রশ্ন পাশাপাশি কি উঠবে না যে এই রাজ্য ছেড়ে বাইরে যাওয়ার প্রয়োজনটাই বা কেন হচ্ছে? শতরূপ, সুমন, এই প্রশ্ন 100 বার উঠবে, ওঠাই উচিত। কিন্তু তার পাশাপাশি এইটাও বলবো যে তা বলে প্রত্যেকজন বাঙালিকে পশ্চিমবাংলায় থাকতেই হবে, এবং যদি কোনোদিন কোনো বাঙালি পশ্চিমবাংলার বাইরে কাজ করতে যায় তাহলে তাকে বিজেপির হাত ধরে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। আজকের এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তার উত্তর কখনো এইটাও হতে পারে না। কিন্তু তার বাইরে কেন পশ্চিমবাংলায় বিশেষ করে গ্রামে আজকে কাজ নেই, এই প্রশ্ন তো আছেই আমাদের, এবং এই প্রশ্ন নিয়ে আমাদের চর্চা করতেই হবে। আজকে সরকারকে তার উত্তর দিতেই হবে। আমি একটা কথা বলছি, দেখুন আজকের যেটা হচ্ছে সেটা খালি আজকের ঘটনা নয়, এর আগের দিনও বলার চেষ্টা করছিলাম। কখনো কৈলাস বিজয়বর্গীয় এই লোক ওরা ছিঁড়ে খাচ্ছে মানে ওরা বাংলাদেশি, ওরা বাংলায় কথা বলছে তার মানে ওরা বাংলাদেশি। হেমন্ত বিশ্ব শর্মা বলে দিলেন যে সেন্সাসের সময় যে নিজের ফর্মে লিখবে তার মাতৃভাষা বাংলা, বুঝে নিতে হবে সে বাংলাদেশি। পরেশ রাওয়াল কখনো বলছেন যে মাছ খাচ্ছে তার মানে ওরা বাংলাদেশি। এইগুলো বলে বলে গত কয়েক বছর ধরেই আমাদের দেশ জুড়ে একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে
উত্তর ভারতের বিশেষ করে কোনো পাড়ায় যদি কিছু বাঙালি শ্রমিক একটা বস্তিতে কি কোথাও ঘর ভাড়া নিয়ে থাকেন একটা মহল্লায়, তারা সামাজিকভাবে চিহ্নিত হয়ে যাচ্ছেন যে এটা বোধহয় বাংলাদেশি। এটা ভারতে এরকম একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে বিজেপির হাত ধরে, এটা অনস্বীকার্য। দ্বিতীয় কথা হচ্ছে এরা বিজেপির কিন্তু এর একটা বাস্তবতাও আছে, সেটা হচ্ছে প্রচুর সংখ্যক মানুষ এই রাজ্যে এসে একাধিক, এই রাজ্যের পুলিশ ইডি বহুবার দেখা গেছে যে ভুয়ো পরিচয়পত্র নিয়ে এই রাজ্যে শুধু নয় বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আমি এই প্রসঙ্গেই আমি এর পরের কথাগুলো বলছি যদি আমি সময়টা পাই কাইন্ডলি। দ্বিতীয় কথা হচ্ছে বিজেপিকে আজকেই উত্তর দিতেই হবে যে ভারতের মধ্যে, ভারতের ভূখণ্ডের মধ্যে যদি একজনও ইললিগাল বাংলাদেশি নাগরিক থেকে থাকে তাহলে তার জন্য দায়ীটা কে? সোজা বাংলা কথা, এইটার উত্তর দিয়ে তারপর বাকি সব কথা শুনবো। একটা লোক যদি বর্ডার পার করে ভারতে ঢুকে থাকে বেআইনি পথে, তার জন্য দায়ীটা কে? তার দায়টা কি স্বীকার করে এরা বাকি কথাগুলো বলবে? শতরূপের অবস্থা শ্যাম রাখি না কুল রাখি, কারণ একদিকে ইন্ডি জোটের সদস্য, একদিকে তৃণমূলের সঙ্গে যখন আসন্ন বিধানসভা না না আমি বলছি না এদের দুজনের মধ্যে আমি জানি না, হ্যাঁ না আমি জানি না, না না কেন্দ্রকে রাখবে না কাকে দোষ দেবে, নিজেদের দোষ দেবে নাকি এদের? শতরূপকে জিজ্ঞাসা করতে যে আগের সাথেও জিজ্ঞেস করেছি যে অনুপ্রবেশকারীরা শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য থেকে ধরা পড়ছে না, ক্লিন কেরালা একটা কর্মসূচি চলছে, সেখান থেকে বিভিন্ন সময় অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে এবং কেরালা সরকার একইভাবে খেদাচ্ছে। দেখুন আপন মানে বুঝটা তো পাগলও বোঝে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না, মানে বুঝতে চাইছেন না সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেরালা সরকার বুঝতে পারছে, কেরালা সিপিএম বুঝতে পারছে, বাংলার সিপিএম বুঝতে পারছে না। এক সেকেন্ড আমি শেষ করিনি। আর একটা কথা যে পাসপোর্টের কথা বললেন, এই যে আব্দুল হাইতের কথা ওনার মনে নেই যে মূল পাসপোর্টের বিষয়টা হচ্ছে ভেরিফিকেশন, যতক্ষণ না ভেরিফাই করে সে পুলিশ বলবে হ্যাঁ এই যথার্থ জেনুইন, ততক্ষণ পর্যন্ত পাসপোর্ট ইস্যু হবে না। তো পশ্চিমবঙ্গ পুলিশের নাম শতরূপ একবারও বলছে না যে শতরূপ দিনরাত সিপিএম থেকে ভেরিফিকেশনে ছাড়াও একাধিক নথি সাবমিট করতে হয়। আমি শতরূপের কাছে আমি শুধু সুমনদা আগের এই ফেক নিয়ে তো কথা হচ্ছিল, আমি জাস্ট হেমন্ত বিশ্ব শর্মার একটা কোটেশন বলছি এই অ্যালিগেশনটা বাংলা থেকে যাওয়ার পর। Brojobasi is not a citizen of Bengal where he went temporarily. He is a citizen of Assam. The notice he received is a judicial process, but the state government has recommended the withdrawal of citizenship cases against Kochi Rajbangshi people. আর তারপরে হেমন্ত বিশ্ব শর্মা এই ব্রজবাসী ভাইয়ের উকিলকে দোষ দিয়ে বলছে ওর উকিল কেন কাগজটা সাবমিট করেনি। একজন মুখ্যমন্ত্রী কথাগুলো বলছেন মানে তিনি খোঁজ না নিয়ে তো বলছেন না সুমনদা, যে ও বাংলায় থাকতো, ও যদি জানাতো আগে তাহলে ওর কাছে এই নোটিশটা যেত না। তাহলে একজন মুখ্যমন্ত্রী আইপ্যাকে ছাপিয়ে দেওয়া কাগজের ভিত্তিতে বলছে সব মুখ্যমন্ত্রী খোঁজ নিয়ে বলে না, সব মুখ্যমন্ত্রী খোঁজ নিয়ে বলে না, সেটা আমরা জানি। 1000 কেজি বাচ্চা হতো না পশ্চিমবঙ্গে, এবং বিষ্ণু মাতাও হতো না। সময় নষ্ট করো না প্লিজ, সময় নষ্ট। পুরো আলোচনাটা বেলাইন হয়ে যাওয়ার আগে লাইনে ফিরবো। চিন্তাচামাচি করিনি কারোর সময়, আশা করছি সেই সৌজন্যটা বাকিরাও রাখবেন। প্রথম কথা হচ্ছে কেরালা নিয়ে যখন কেয়াদি আগের দিন প্রশ্ন করেছিলাম, আমি আগের দিনই উত্তর দিয়েছিলাম কেরালা সরকার যাদেরকে চিহ্নিত করেছিল সেগুলো সঠিক চিহ্নিতকরণ ছিল, তাই ভারত থেকে তাদেরকে ফেরত নিতে হয়নি। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যাদেরকে পুশব্যাক করা হয়েছে তাদের কিন্তু একাধিক ক্ষেত্রে ভারতকে ফেরত দিতে হয়েছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে কেরালার সরকারের জন্য কিন্তু ভারত অনুপ্রবেশ হয়নি। ভারতে যদি অনুপ্রবেশ হয়ে থাকে সেটা হচ্ছে কেন্দ্রের সরকার পরিচালিত বিএসএফ এর ব্যর্থতার জন্য। 3 নম্বর কথা, পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি জানিয়ে দিই, এখানে সলিলদা আছেন, উনি আমি ভুল বললে উনি সংশোধন করে দেবেন। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ যে ভেরিফিকেশনটা করে সেটা মূলত করে ধরো আমার নামে কোনো পেন্ডিং কেস আছে কিনা, আমার নামে আদালত থেকে কোনো সমন আছে কিনা। একটা খুব গুরুত্বপূর্ণ যে ওই ব্যক্তি ওই ঠিকানায় থাকে কিনা, এক্স্যাক্টলি, যে জন্য ফিজিক্যাল ভেরিফিকেশন গত, এবং তারও স্পেসিফিক নিয়মটা হচ্ছে গত 6 মাসে অন্ততপক্ষে 1 রাত সে সেখানে কাটিয়েছে কিনা ইত্যাদি। কিন্তু তার বাইরে নাগরিকত্বের ডকুমেন্টের যে ভেরিফিকেশনটা মূলত যারা করে সেই অংশটাই মানে বেসরকারি কোম্পানিকে আউটসোর্স করে দেওয়া। একদিকে ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের একাংশকে বাংলাদেশি সন্দেহে হেনস্থা, আটকে রেখে অত্যাচারের অভিযোগ উঠছে। অন্যদিকে এই রাজ্যে রমরমিয়ে চলছে নকল আধার কার্ড চক্র। উত্তর 24 পরগনার মিনাখায় এমনই মারাত্মক অভিযোগ সামনে এসেছে। নামে ফটোকপির দোকান, অথচ অভিযোগ এর আড়ালেই চলত নকল আধার কার্ড তৈরির চক্র। মিনাখার চাপালি অঞ্চলের বকচোরা বাজারের কাছে এই জেরক্সের দোকানেই ভুয়ো আধার কার্ড তৈরি হতো বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দোকানে হানা দেয় পুলিশ, গ্রেফতার করে বাকি বিল্লা ও মাতিন গাজী নামে 2 যুবককে। আধার কার্ডের যাবতীয় কাজ করার জন্য অ্যানাউন্স করতো, এইটুকু জানি। পুলিশ এসে এখানে আসলো, ওদের কাছে জিজ্ঞাসাবাদ করে সব ধরে নিয়ে গেল। ভুয়ো আধার কার্ড করতে বলে পয়সা দিলে এখন সব হতো। তো এতদিন ভুয়ো আর সঠিক হোক করে এসছে, তো আজ 3 বছর করছে। সারা রাজ্য জুড়ে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেভাবে আধার কার্ডের জাল চক্র ছড়িয়ে পড়ছে, আধার কার্ড, ভোটার কার্ড
এই খবর যদি সত্যি হয়, সত্যি এই এলাকাবাসীর জন্য ভয়ঙ্কর খবর। আমাদের অলিতে গলিতে যদি এরকম ভুয়ো কেন্দ্র গড়ে ওঠে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? অনুপ্রবেশ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। মুড়ি মুরগির মতো জাল ভোটার কার্ড, আধার কার্ড কিংবা রেশন কার্ড তৈরি হচ্ছে। টাকা ফেললেই মিলছে নথি। কখনো অবৈধভাবে এদেশে এসে জাল নথি দিয়ে বৈধ পরিচয়পত্র তৈরি করে নিচ্ছে বাংলাদেশের নাগরিকরা। কখনো বাংলাদেশি জঙ্গির কাছে মিলেছে ভারতীয় ভোটার কার্ড। এরই মধ্যে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিনাখায় এই নকল আধার কার্ড চক্রের হদিশ মিলেছে বলে অভিযোগ। উত্তম সর্দার, যদি আমি নামটা ভুল না বলে থাকি, 2000 ফেক বার্থ সার্টিফিকেট নিয়ে ধরা পড়েছে। 2000। আজকে আপনি বলছেন মিনাখায় ধরা পড়েছে। এরা কারা? এরা তৃণমূলের কর্মী, এরা তৃণমূলের পঞ্চায়েত প্রধান, এরা তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের মেম্বার। মমতা ব্যানার্জি তার দলকে, তার কর্মীদেরকে কাজে লাগিয়ে আজকে এই অনুপ্রবেশকারীদের আধার কার্ড, ভোটার কার্ড বানাতে সাহায্য করছে। এগুলো সব যুগ যুগ ধরে এগুলোর সমস্ত সীমান্তবর্তী জায়গায় কিছু দুষ্টচক্র কাজ করে। পুলিশ অনেক কমিয়ে এনেছে, তারপরেও যদি কেউ করে থাকেন তাহলে সেগুলো পুলিশই তো ধরছে। জাল নথিপত্র পশ্চিমবঙ্গে তো সেন্টার হয়ে গেল। ভুয়ো ডাক্তার, ভুয়ো উকিল, ভুয়ো অফিসার, ভুয়ো আইএস, ভুয়ো WBCS, সবই তো ভুয়ো। মুখ্যমন্ত্রীর সার্টিফিকেট ভুয়ো। পশ্চিমবাংলা সবই এখন পাল্টে প্রায় ভুয়ো এবং জাল। বাংলাভাষী মানুষকে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দিতে চায় দিল্লির বিজেপি। পশ্চিমবাংলার তৃণমূল তাতে সাহায্য করেছে বরাবর। এবং এখনো এই এত ভুয়ো এবং জাল নথিপত্র এমনভাবে পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, যেখানকার থেকে সুযোগ পাচ্ছে দিল্লির বিজেপি বাংলাভাষী মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া। পুলিশ সূত্রে খবর, দোকান থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ বেশ কিছু জিনিস। একদিকে যখন জাল নথিচক্র সামনে আসছে, তারই মধ্যে আবার ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থার অভিযোগও থামছে না। আমার নাম মিরাজ শরীফ, আমি গুরুগাঁওতে স্যার 15 দিন হয়ে গেল আসার। স্যার এখানে এসে আমি ফেসে গেছি। এখানে মানে বাংলা বলার লোকগুলোকে স্যার উঠায় নিয়ে যাচ্ছে, সব পুলিশে ধরে নিয়ে যাচ্ছে স্যার। ভাষা মানুষের পরিচয়, কিন্তু অভিযোগ সেই ভাষার জন্যই এখন শিকার হতে হচ্ছে অত্যাচারের। হরিয়ানায় কাজে গিয়ে এমনই অভিযোগ তুললেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা মিরাজ শরীফ। তার বাবার দাবি, দিন 15 আগে ছেলে হরিয়ানায় গিয়েছিল কাজের খোঁজে। সেখানে গিয়ে হকারি শুরু করে। এর মাঝেই ছেলে ফোনে জানায় সেখানে বাংলাভাষীদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। এমনকি বাংলা ভাষায় কথা বলার জন্য কাজের জায়গায় হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মিরাজ। তার বাবার দাবি, ভয়ে হরিয়ানাতেই নিজেকে গৃহবন্দী করে ফেলে ছেলে। হকারি কাজ করে মাল দিয়ে বেড়ায়, বাংলা কথা বললেই বলে বাংলাদেশি বলে, ওই জন্য ভয়ে আতঙ্ক হয়ে আছে। আমি চাই আমার একটা ছেলে ও যেন বাড়িতে চলে আসে। ওদের বাংলাদেশে পাঠিয়ে দিবে নাকি ওইটা বলছে। ওইটা ভয়ে ওরা কাজে যাচ্ছে না, সামনেই নিয়ে গেছে বলে লোক ধরে তুলে। আমরা আতঙ্কে আছি। মিরাজের বাবার দাবি, বৃহস্পতিবার রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন তার ছেলে। এরপর বাড়িতে ফেরার জন্য আর্থিক সাহায্য করার অনুরোধ জানান তিনি। নমস্কার স্যার, আমার নাম মিরাজ শরীফ, আমি গুরুগাঁওতে স্যার 15 দিন হয়ে গেল আসার। স্যার এখানে এসে আমি ফেসে গেছি। এখানে মানে বাংলা বলার লোকগুলোকে স্যার উঠায় নিয়ে যাচ্ছে, সব পুলিশে ধরে নিয়ে যাচ্ছে স্যার। আমার কাছে পয়সা নাই, আমি বাড়ি যাব। আর আমি চাচ্ছি আপনি আমাকে একটু হেল্প করুন। আমাকে উনি ফোন করে বললেন যে দাদা আমি বাড়িতে ফিরতে চাই, আমি 15 দিন ধরে আছি কি আমি রয়েছি, আমার কাছে টাকা পয়সাও নাই, আপনি যদি একটু আমাকে হেল্প করতেন তাহলে আমি ফিরে যেতে পারি। ঠিকভাবে সহযোগিতা করলাম। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তার একটাই অপরাধ, সে বাংলা ভাষায় কথা বলে। আজকে যেই হিসাবে সংবিধানকে না মেনে বিজেপি RSS যৌথভাবে সংবিধান লেখার চেষ্টা করছেন, এটা আমি মনে করি গণতন্ত্রের হত্যা হচ্ছে। আইপ্যাক থেকে এই নতুন নতুন গল্প ফাঁদা হচ্ছে। কদিন আগে শুনলাম, এই 2-3 দিন আগে জলপাইগুড়ির একজন মহিলার কাছে নাকি আসাম থেকে চিঠি এসেছে। কে শুনলাম তাদের কাছে যখন আপনারাই গেছেন, তারা বলছে আমরা তো কোনো চিঠি পাইনি, আমাদের তো কেউ জানায়নি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে মমতা ব্যানার্জির এজেন্সি আইপ্যাক, তারা বোধহয় তার অফিস থেকে, ক্যামাক স্ট্রিট থেকে এই চিঠিগুলো তৈরি করে মানুষের কাছে পাঠাচ্ছে। কোথাও বাংলাভাষীদের হেনস্থা, কোথাও জাল আধার কার্ড চক্রের পর্দাফাঁস, তো কোথাও আবার নর্দমা থেকে উদ্ধার হলো ভোটার কার্ড। বড় বা ছোট নয়,
বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গবাসীকে হেনস্থা কিংবা পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ দুই যে সমান ভয়ঙ্কর ও বিপজ্জনক সমস্যা তা নিয়ে কোনো সন্দেহ নেই। একদিকে আসল পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ উঠছে, আবার কোথাও বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকেই হাতে হাতে মিলে যাচ্ছে পরিচয়পত্র। এই আবহেই নর্দমায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় উদ্ধার হলো 2 ডজন ভোটার কার্ড। আলিপুরদুয়ারের মাদারিহাটের স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বৃহস্পতিবার দুপুরে এমনই দৃশ্য দেখতে পান তারা। তাদের দাবি, রবীন্দ্রনগর এলাকায় একটি সেতুর ধারে থাকা নর্দমায় 25টি ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন তারা। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলির মধ্যে কোনোটাই ঠিকানা নেই, কয়েকটিতে আবার একই লোকের নাম, অথচ ছবি আলাদা। আর এখানেই প্রশ্ন উঠছে, তবে কি এই ভোটার কার্ডগুলি সব জাল? অপরাধ লুকোতেই কি কেউ এইগুলি নর্দমায় ফেলে দিয়েছে? একই ব্যক্তি, তার ছবি আলাদা, বিভিন্ন জায়গায় ছবি পাল্টে নাম, এই রকম নানান রকম ভোটার তালিকায় জালিয়াতি করে রেখেছে। আর সেই জালিয়াতি যখন ধরা পড়বে, ধরা পড়ার পর তৃণমূলের চিন্তা আরও বেড়ে যাবে। সীমান্তবর্তী জায়গায় কিছু দুষ্টচক্র কাজ করে, পুলিশ অনেক কমিয়ে এনেছে, তারপরেও যদি কেউ করে থাকেন তাহলে সেগুলো পুলিশই তো ধরছে। ঘটনার প্রেক্ষিতে মাদারিহাটের বিডিও অমিত কুমার চৌরাসিয়া জানিয়েছেন, বিষয়টি তার জানা নেই, তবে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন তিনি। মাদারিহাটে নর্দমায় ভোটার কার্ড উদ্ধার নিয়ে তরজার আবহেই এনআরসির নোটিশ হাতে পেলেন আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল। এর আগে কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ পাঠিয়েছিল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। এবার এনআরসির নোটিশ পেলেন অঞ্জলি শীল। কি এসছে আপনার কাছে? হ্যাঁ, এসেছে আজকে। কারা দিয়ে গেল? থানার পুলিশ দিয়ে গেছে। কি বললেন তারা? কি বললেন, ওনারা বললেন যে আমরা ডকুমেন্টস দিয়ে গেলাম, তো দিয়ে যাওয়ার পরে যে আমাকে বলল যে আপনাদের কোথাও না গেলেও হবে, আমরা এখান থেকে আপনাদের সব কিছু করে দিব। তো আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের নামে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে প্রথম বিষয়টি জানা যায়। দেখুন, কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, অঞ্জলি শীল নিত্যশীল স্বামী, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে, আলিপুরদুয়ারে, এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে, এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল। ফালাকাটার জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়মনসিংহ পাড়ায় থাকেন অঞ্জলি শীল। তার স্বামী নিত্যশীল পেশায় নাপিত। অঞ্জলি শীলের দাবি, তার বাবা ভাই সবাই অসমেরই ভূমিপুত্র, তারা এখনো অসমেই থাকেন, কিন্তু তাদের কাছে কোনো এনআরসি নোটিশ যায়নি, শুধু তার কাছেই পাঠানো হয়েছে। পুলিশদের মাথা ব্যথা কেন? ওনারা কেন আমাকে বলল যে আপনাদের ওখানে যেতে হবে না, এখান থেকে সব কিছু হয়ে যাবে। আসামের এনআরসি, ওখানে আমার বাবা আছেন, ভাই আছেন, মামা আছেন, তাদেরও মাথা ব্যথা নাই, কিন্তু ওনাদের কেন মাথা ব্যথা? কি মনে হচ্ছে আসামে যারা বাসিন্দা বাঙালি, আপনারই আত্মীয়, তাদের কাছে গেল না, আমার কাছে আসলো? হ্যাঁ, ওটা নিয়েই তো আমার সমস্যা। এটা কোনো অন্য কিছুও হতে পারে, ষড়যন্ত্রও হতে পারে, বা হচ্ছে। এখন আমি ভাববো যে ষড়যন্ত্রই হচ্ছে। আপনি কি করবেন? কাগজ নিয়ে যাবেন? হ্যাঁ, আমি কাগজ নিয়ে যাব, আমি ওখানে প্রমাণ করব। আমি এখানে কেন প্রমাণ করব? আমার এখানে প্রমাণ করার কোনো প্রয়োজনই হয় না। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অঞ্জলি শীলের চিঠি অঞ্জলি শীলের বাড়ি পৌঁছলো না, তার আগেই মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলেন। এটাকে তারা কোন যুক্তিতে বৈধ বলে ভাবছেন? আর চিঠি আসতে আজকে 4 দিন 5 দিন সময় লাগলো। মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে এই বিষয়টাও একটু তদন্ত করে দেখুন। আমি এই জায়গাটাতে তীব্র প্রতিবাদ করছি ভারতীয় জনতা পার্টির এই দুরভিসন্ধিমূলক কথাবার্তাতে। যে চিঠি কোকরাঝাড়ের ফরেন ট্রাইব্যুনালের ভুলের কারণে কোচবিহারে চলে গেল, তার কারণেই কিন্তু কোচবিহার থেকে সেই চিঠি ফালাকাটায় আসতে আলিপুরদুয়ারের মাধ্যমে সময় লাগলো। আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই চিঠিকে যারা ফেক বলছেন তাদের দায়িত্ব বর্তায় যে আসামের ফরেন ট্রাইব্যুনালের চিঠি ফেক না সত্যি সেটা প্রমাণ আপনারা করবেন। 19 অগস্ট অঞ্জলি শীলকে অসমের কোকরাঝাড়ে ফরেনার্স ট্রাইব্যুনালে নাগরিকত্বের প্রামাণ্য নথিসহ হাজিরা দিতে বলা হয়েছে।
এদিকে ভিনরাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগকে হাতিয়ার করে পথে নামার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ 21শে জুলাই এর মঞ্চ থেকে লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী। আমরা মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, কিন্তু আমি বাংলা ভাষার ওপর বা যে কোনো ভাষার ওপর অসম্মান বা অপমান মানব না। আগামী 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। এবং যদি কোনো পরিযায়ী শ্রমিকের পরিবার আপনাদের কাছে খবর দেয় তারা বিপদে আছে, তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং আমাদের জানান। এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন। সেই নির্দেশ মেনে 27শে জুলাই অর্থাৎ রবিবার কোচবিহারের অসম বাংলা সীমান্তে জোড়াইয়ের কাছে সভা করবে তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, সেই সভায় উপস্থিত থাকবেন উত্তম কুমার ব্রজবাসী। গত জানুয়ারি মাসে কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা এই উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠিয়েছিল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। সোমবার 21শে জুলাইয়ের সভামঞ্চেও দেখা যায় তাকে। শুধুমাত্র উত্তম কুমার ব্রজবাসী নন, এনআরসির গেড়োয় পড়েছেন কোচবিহারের আরেক বাসিন্দা আরতি ঘোষ। তার দাবি 1991 সালে অসমে বিয়ে হয় তার। 2018 সালে নাগরিকত্ব যাচাইয়ের জন্য তার কাছে নথি চায় অসম সরকার, কিন্তু বেশ কিছু নথি জমা দিলেও তা গ্রাহ্য হয়নি। এরপর এনআরসির তালিকা থেকে নাম বাদ যায় বলে অভিযোগ। শেষ অবধি অসম ছেড়ে কোচবিহারে বক্সিরহাটে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হচ্ছে তাকে। এই উত্তম কুমার ব্রজবাসী ও আরতি ঘোষদের কথা তুলে ধরে এবং এনআরসির প্রতিবাদে অসম বাংলা সীমান্তে রবিবার বিজেপির বিরুদ্ধে সুর চড়াবে তৃণমূল। তুফানগঞ্জ এবং আসাম সীমান্তে জোড়াই মোড়ের পরে আসাম গেটের সম্মুখে আমরা এখানে অবস্থান, বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল আমাদের সংগঠিত হবে। আসাম সরকারকে আমরা এই বার্তা দিতে চাই যে আসামের অভ্যন্তরে বাঙালিদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে ভাষার ভিত্তিতে, এবং কুচবিহারের রাজবংশী যুবক উত্তম কুমার ব্রজবাসী এবং রিফিউজি পরিবারের মেয়ে আরতি ঘোষ, তাদের আবেদন এনআরসি রিজেক্ট করে দেওয়া হচ্ছে, পোর্টাল অ্যাকসেপ্ট করছে না এবং তাদেরকে কোর্টে ডেকে পাঠানো হচ্ছে নোটিশ করে। এটা আমরা গভীর চক্রান্ত দেখতে পাচ্ছি। পাল্টা বিজেপির দাবি, এনআরসির নামে মানুষকে ভয় দেখাতে চাইছে তৃণমূল। এই যে তৃণমূল কংগ্রেসের হিন্দু বাঙালি বিদ্বেষী যে মনোভাব এরা পোষণ করছেন, বাঙালিদের মধ্যে ক্যাচাল লাগাচ্ছেন, বাঙালিদের মধ্যে ঝামেলা করছেন, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করছেন, এটা ঠিক নয়। এই বিভ্রান্তি করানোর চেষ্টা মানুষ কিন্তু বুঝে গেছে। সেই জন্য কিন্তু আগামীর নির্বাচন, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হয়ে যাচ্ছে। 21-এর মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বলেন, 27শে জুলাই অর্থাৎ রবিবার থেকে ভাষা আন্দোলন শুরু হবে। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। বাংলা ভাষা কোথায় ছিল মমতা ব্যানার্জি, যখন আমাদের রাজেশ আর তাপস বাংলার শিক্ষক চেয়ে দাড়ি ভিটে আপনার পুলিশ তাকে গুলি করে মেরেছিল? সুতরাং বাংলা ভাষা নিয়ে এই কি বলবো সিম্প্যাথেটিক কার্ড প্লে করবেন না। বাংলার মানুষ জানে মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি আমাদের দল বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার পজিশন দিয়েছেন এবং বাংলার মানুষের পাশে উন্নয়নের জন্য আমাদের দল আছেন। তৃণমূল নেত্রীর ভাষা আন্দোলনের ডাক নিয়ে তীব্র কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। এটা একটা ফালতু বেকার একটা হাওয়া তুলেছে, ভাষা সন্ত্রাস একটা গল্প তুলেছে, ফাঁকা কতগুলো বুলি তুলেছে। আমি মনে করি এতে বাঙালিদের জন্য আরো বিপদ বাড়বে। এই ভাষা করে আপনি যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করছেন, তাতে বাংলা ভাষায় কথা বলে যারা এবং যারা বাঙালি তাদের জন্য আখেরে আপনি বিপদ ডেকে আনছেন দিদিভাই। এদিকে বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়লে বিশেষ হেল্পলাইন চালু করল পশ্চিমবঙ্গ পুলিশ। হেল্পলাইন নম্বরটি হল 9147727666। পুলিশের তরফে জানানো হয়েছে এই নম্বরে শুধু হোয়াটসঅ্যাপ করা যাবে, মেসেজ করে প্রয়োজনীয় তথ্য এখানে দেওয়া যাবে, নিজের নাম ঠিকানা সহ। প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাংলা ভাষীদের একাংশের ওপর আক্রমণকে তৃণমূল যখন হাতিয়ার করছে, তখন পাল্টা আক্রমণের পথে হেঁটেছেন মিঠুন চক্রবর্তী। দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিক যাদের দুমুঠো খাওয়ার জোটে না, তারা আজকে আক্রান্ত হচ্ছে বাইরে গিয়ে। কোথায়? আমি ব্যাঙ্গালোরে হোটেল করেছি, তার মধ্যে পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ সবার ওখান থেকে এসছে।
কমসে কম 100 থেকে 150 জন কাজ করেছে প্রত্যেক দিন, মানে অলমোস্ট 8 মান্থস দে হ্যাভ ওয়ার্কড। তাদের কষ্ট হয়েছে, কোনোদিন কষ্ট হয়নি। দেখা যাচ্ছে আটকে রয়েছে 1.5 মাস 2 মাস 1 মাস পর 30 জনকে ছাড়া হচ্ছে, 20 জনকে আটকে রাখা হচ্ছে। এটা হয়তো ডেফিনেটলি কোনো লিগ্যাল ইস্যুস আছে, এই ভারতীয় বাঙালি বা ভারতীয় পরিযায়ী শ্রমিককে ছোঁয়ার ক্ষমতা কারণ নেই। ব্যাঙ্গালোরে কত পরিযায়ী শ্রমিক কাজ করছে কোনো আইডিয়া আছে আপনার? মতলব মিনিমাম 1000 to 1000 লোক ওখানে কাজ করছে, এই পরিযায়ী শ্রমিক বাংলা থেকে গেছে, তাদের কোনো প্রবলেম নেই। প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে, ইউ আর ক্রিয়েটিং, ইউ আর ম্যানিফেস্টিং প্রবলেম। বিজেপির অনুপ্রবেশ ইস্যুর পাল্টা এনআরসি নিয়ে যখন কোচবিহারে পথে নামছে তৃণমূল, তখন উত্তর 24 পরগনার বাগদায় বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির নেতার লুকিয়ে থাকার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো। শুধু তাই নয়, শাশুড়িকে মা সাজিয়ে অভিযুক্ত বাংলাদেশি নাগরিক রেজাউল মণ্ডল ভোটার কার্ডও তৈরি করিয়ে ফেলেছেন বলে অভিযোগ। বছর 30 আগে বাগদার বাগি গ্রামের বাসিন্দা মহিলার সঙ্গে বিয়ে হয়েছিল রেজাউল মণ্ডলের। তাদের 3 সন্তান রয়েছে। অভিযুক্ত বাংলাদেশি নাগরিকের স্ত্রীর দাবি, সম্প্রতি বাংলাদেশে পট পরিবর্তনের পর হাসিনা সরকারের পতন হতেই বাংলাদেশে ফিরে যান রেজাউল। শুধু তাই নয়, বড় ছেলেও বাবার সঙ্গে বাংলাদেশে পাড়ি দিয়েছেন। মার ছেলে হয়ে উনি এই জায়গায় থাকে, এটা ওনার বাড়ি কোনে প্রথমে হয়তো জানিনি আমরা, তারপরে গিয়ে জানতে পারি বাংলাদেশে অনেক আগেই চলে গেছে। কেন বলতে হবে, বছর 1.5 হয়ে যাচ্ছে। সম্প্রতি বাগদার বিডিওর কাছে এ নিয়ে অভিযোগ জমা পড়ে। বৃহস্পতিবার ভোটার কার্ডের শুনানিতে রেজাউলের স্ত্রী জানান, স্বামী এবং বড় ছেলে বাংলাদেশে চলে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বাগদার বিডিও। একটা কমপ্লেন আমরা পেয়েছিলাম, অভিযোগ আমরা পেয়েছিলাম, তার ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত সূচনা পর্বে যখন আমাদের ইলেকশন সেকশনের স্টাফ ওখানে যান, তখন বাড়িতে বাবা বা ছেলে কাউকেই পাওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্ত প্রক্রিয়া কমপ্লিট হলে আমরা এই বিষয়ে বিস্তারিত বলতে পারব। দীর্ঘ 30 বছর ধরে বাংলাদেশের বিএনপি নেতার বাগদায় লুকিয়ে থাকার অভিযোগ নিয়ে জল গড়িয়েছে রাজনীতির ময়দানে। বাংলাদেশের বিএনপি নেতা সে এখানে এসে আশ্রয় নিয়েছিল এবং হেয়ারিংয়ে উপস্থিত না হওয়ার কারণে সে, এবং পাসপোর্ট আছে, আমরা যেটুকু জেনেছি সে পাসপোর্টে বাংলাদেশে পালিয়ে। শুধু তাই নয়, আপনারা ভাবুন, এরা হলো বাংলাদেশি মানুষ, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নেতা, এখানে এসে আবার তৃণমূলের ভোটার। এই হলো তৃণমূলের ভোট ব্যাংক। যেহেতু সে ওই দেশের নাগরিক, আমার এই দেশে এসে ভোটার হয়েছিল, সে এখান থেকে চলে গেছে, আমাদের তাতে কোনো সমস্যা নেই, আমাদের ক্ষেত্রে ভালো। আমরা চাই যে ভোটার না থাকুক, কিন্তু এই মেয়েটা যেহেতু এখানকারই তো, এবং এখানে ছোটোবেলা থেকে আসে, আমরা তাকে চিনি জানি, 2 বাচ্চাও আছে, যারা এখানে যারা থাকতে পারে, এই মেয়েটা এবং তার 2 বাচ্চা নিয়ে, সেই ব্যাপারটা আপনারা একটু দেখবেন। 2024 নভেম্বরে পার্ক স্ট্রিটের গেস্ট হাউস থেকে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন বিএনপি নেতা সেলিম মাতব্বর। রবি শর্মা পরিচয়ে বছর খানেক ধরে তিনি আসা যাওয়া করছিলেন কলকাতায়। আর এবার বাগদায় লুকিয়ে থাকার অভিযোগ উঠল প্রাক্তন বিএনপি নেতার বিরুদ্ধে। 2001 সালের কি এই বাংলাদেশি অনুপ্রবেশকারী, আবার বলছি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা কত ছিল, যেটা রাজ্যসভায় 2004 সালে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী বলছেন। আমি বলছি ওই রাজ্যসভাতেই মোদী সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু 2016 সালে যে সংখ্যা দিচ্ছে, তাতে ভারতবর্ষে ভাবুন 2001 থেকে 16-র মধ্যে প্রায় সংখ্যাটা দ্বিগুণ হয়ে গেছে। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা 2 কোটি। আই রিপিট, 2 কোটি। আমি বলছি এইবার কল্পনা করুন যে বাংলাদেশে যখন বাংলাদেশে ভারতের বন্ধু সরকারই তখন বলা হতো, সেই সরকার চলছে, তখন যদি প্রতি বছর অনুপ্রবেশের হার এই হয়, তাহলে 2016 থেকে 2025 শুধু তো 9টা বছর নয়, এর ভেতরে বাংলাদেশে কয়েক মাস আগে একটা উত্তাল সময় চলেছে, সেইখানে অনুপ্রবেশের সংখ্যা 2 কোটি থেকে 9 বছরে বেড়ে কত হয়েছে, কত হতে পারে। সবথেকে বড় কথা, এই যে সংখ্যাগুলো বলছি, তো শুধু সংখ্যা নয়, এই সংখ্যা একই সঙ্গে এই রাজ্যের জনবিন্যাস এবং আর্থসামাজিক পরিস্থিতির ওপর প্রবল চাপ সৃষ্টি করে, এই কথা আমরা সবাই জানি। শুভময়দার কাছে আমার মূল প্রশ্ন থাকবে, অথচ অনুপ্রবেশ ইস্যুটা নিয়ে নিঃসন্দেহে কালকে যে ইস্যুতে তৃণমূল পথে নেমেছে, আজকে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা পথে নেমেছেন, শুভঙ্কর সরকাররা পথে নেমেছেন, নিঃসন্দেহে
সন্দেহে দারুণ কাজ, নাভাই উচিত, কিন্তু পাশাপাশি অনুপ্রবেশ নিয়ে বিশেষত শাসকের এই হিরণময় নীরবতা কেন থাকে? অতীতেও ছিল, এখনও আছে, কেন? শুনবাবু, মূল যে কারণটা এখানে সেটা হচ্ছে যে ক্ষমতায় থাকে তার কাছে কিছু মানুষ ভোটের সংখ্যা হিসেবে কাজ করে, এবং পশ্চিমবঙ্গ যেহেতু বাংলাদেশের সঙ্গে লাগোয়া একটা বিরাট সীমান্ত, এটা ইউরোপের অনেক দেশও এই ধরনের ঝামেলা প্রত্যক্ষ করে যখন আফ্রিকা থেকে মানুষ আসেন। এবার আমাদের রাজ্যে খুব স্বাভাবিক, সামনে বিধানসভা নির্বাচন আছে, এবং এই বিধানসভা নির্বাচনের আগে আমাদের যে রাজনীতিটা চলছিল, মূল রাজনীতি ছিল একটা যেটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের যে হিন্দু ভোটের অংশ, সেটা নিয়ে যদি কোনো সন্দেহ হয়ে থাকে, সেই জায়গায় এই বাঙালি অবাঙালির জায়গা কিন্তু তাদের সেই জায়গায় অবশ্যই রাজনৈতিকভাবে সুবিধে করে দিতে পারে, এবং বিজেপিও অবশ্যই তার বিরুদ্ধে বলবে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা অরূপবাবু সুমনবাবুর গানের কথা বলেছেন। পশ্চিমবঙ্গের মোটামুটি বেশিরভাগ ভালো গায়কই তৃণমূলের, সদ্যপ্রয়াত প্রতুলবাবুও প্রায় তাই ছিলেন। তো প্রতুলবাবু একটা কথা বলেছিলেন, আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। এই সমস্যা হচ্ছে যে যারা সাধারণ বাঙালি তারা খেপে চিৎকার করা ছাড়া আর কোনো জায়গা নেই। কারণ আর একটা অদ্ভুত পরিসংখ্যান, মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1.5 কোটি অনুপ্রবেশকারীর কথা বলছেন আজকে তার এক্স হ্যান্ডেলে, রবীন্দ্রনাথ দা দেখালেন যে একটা গবেষণাপত্র দেখালেন 2004-এর, তারা কিন্তু ঠিক 1.5 কোটি অনুপ্রবেশকারীর কথা বলছে। ফলে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো যে জিনিসটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ঢুকছেন, মানুষের দুঃখ কষ্ট থাকবে, এক দেশ থেকে অন্য দেশে যাবেন, এবং তারপর পশ্চিমবঙ্গে ঢুকে তারা সেখান থেকে কিছু কাগজপত্র তৈরি করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছেন, এবং খুব স্বাভাবিক ভারতবর্ষের মধ্যবিত্ত উচ্চবিত্তের ঘরে তারা সকালবেলার ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা করছেন। ফলে দিল্লিতেও বসন্ত বিহার, বসন্তকুঞ্জ, এইসব সুন্দর জায়গাগুলো যেখানে বসন্তের খুব ভালো হাওয়া দেয়, সেখানে কিন্তু এই প্রচণ্ড গরমে তাদের বাড়ির কাজ করার লোকের সংখ্যাও কমে গেছে। এই সমস্যা কিন্তু একটা হচ্ছে। ন্যারেটিভটা সেট করছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আরেকটা বাক্য, একটা ভাব আমি তুলে নেব, যে প্রায় শুভময়দা যা বললেন, বিশেষ করে শেষের অংশে, বাঙালিকে তাহলে বলতে হবে রেখেছো ভোটার করে মানুষ করনি। না সুমন, আমি শুভময়দা বলছিলেন ঘটনাচক্রে তোমার অডিও ভিজুয়ালি দেখছিলাম যে দিল্লির যে বাঙালিরা তারা 20 বছর ধরে দিল্লিতে আছেন, নির্মাণ শ্রমিকের কাজ করছেন। 20 বছর আগে রাজ্যে তো তৃণমূল ক্ষমতায় ছিল না, এবং আমি জানি না রোহিঙ্গা মুসলমানরা তারা কি করে বাংলা ভাষায় 20 বছর আগে থেকে কথা বলেছে, এই বুৎপত্তি তারা কবে থেকে লাভ করেছে আমরা জানতাম। দ্বিতীয় কথা, আসলে সমস্যা তুমি এটা নিয়ে নিশ্চয়ই বলছো না যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা আমাদের রাজ্য থেকে যারা উচ্চ মজুরির জন্য অন্য রাজ্যে চলে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই মুহূর্তে সরকারি পরিসংখ্যান 2023-এ 16,56,952। আমি বছর ধরে ধরে দেখাবো কিভাবে বেরিয়ে, তোমার মনে থাকবে তুমি আমি একসঙ্গে আলোচনা করেছি, তামান্নার বাবা শুধুমাত্র উড়িষ্যা রাজ্যে গেছিলেন, তার কারণ ওই যে মেয়েটি আমাদের ছেড়ে চলে গেছে, ওই মেয়েটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন বলে, এবং উড়িষ্যার মজুরির হার পশ্চিমবঙ্গে মজুরির হারের থেকে বেশি। আমি নিজে তো কর্পোরেটে দীর্ঘদিন চাকরি করেছি, আমি দেখেছি অনসাইট পাওয়ার জন্য ছেলেমেয়েরা মুখিয়ে থাকে, স্বাভাবিক। আমরা আসলে হোয়াইট কলার পরিযায়ী শ্রমিকদের খুব গ্লোরিফাই করি, যে যেখানে সাম্মানিক বেশি পাবে, মায়না বেশি পাবে, এটা খুব দুর্ভাগ্য যে এরা কই হোয়াইট কালার জবের জন্য যায়নি। না না, ডিমিন কেন করব? কিন্তু তোমায় এটা অর্থনৈতিক বাস্তবতা মানতে হবে যে অন্যান্য বেশিরভাগ রাজ্যের মজুরি আমাদের পশ্চিমবঙ্গের মজুরি থেকে বেশি, অনেক কম, এটাও মানতে হবে। মজুরি বাড়বে না। আমি দ্বিতীয় কথা বলছি শুনুন, আরেকটা জিনিস, আন্তোনিও গ্রামসি একজন বিশিষ্ট চিন্তাবিদ, তিনি কালচারাল হেজিমনি কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করেছিলেন। এই হেজিমনিটা কি জানেন তো? আসলে আমরা হিন্দির দাসত্ব করব, হিন্দি হিন্দু, এই যে সারাক্ষণ হিন্দুত্ববাদী কথা বলে, এই দিল্লির এই বসন্তকুঞ্জের এলাকায় শিব মন্দির আর কালী ঠাকুরের মন্দির ভেঙে দিয়েছে। কোন হিন্দুত্ববাদের ধ্বজা ধরছে এরা? আসলে বাঙালি না, হিন্দুত্ববাদী। যেই সেলুলার জেলে 71% বিপ্লবী বাঙালি, তারা বাঙালির নামে সেলুলার জেল করেছে। মানে দাদা, মানে অরূপদা প্রথম যখন শুরু করেছিলেন যে কবির শুরু শেষে কবির সুমন সাহেবের একটা গানের কথা বলেন, কোন কবির সুমন সাহেব বাঙালির মাকে নিয়ে কি বলেছেন না, উনি ভুলে যাচ্ছে, এখন আর রিপিট করাচ্ছে না। যাই হোক, সব চ্যাপ্টারে যাচ্ছি না। দেখো সুমন দা, প্র্যাকটিক্যাল হচ্ছে দেশটা সবার, দেশটা সবার, দেশের প্রোটেক্ট করার দায়িত্ব সবার, কেন্দ্র সরকারের দায়িত্ব, রাজ্য সরকারের দায়িত্ব। বিএসসি যদি ঢুকছে তো ল্যান্ড দিচ্ছে, সেরকম সার্টিফিকেট করতে আসছে, আইডি করতে আসছে। আর লাস্টের কথা দাদা, সৌমাদের লাস্ট কথা থেকে ধরে বলবো, সিপিএম প্লাস কংগ্রেস তৃণমূলের ট্র্যাপে যাচ্ছে, তৃণমূলে যাবে না কেন? জোর ধর্ম তো
কর্ণাটকায় হচ্ছে না, কেরালায় অপারেশন ক্লিন হচ্ছে না, জোট ধর্ম পালন করতে হবে। তো আমি বলছি অরূপ যেটা বললেন, শুধু হোয়াইট কালার না, ব্লু কালার, ব্ল্যাক কালার সব ধরনের আমি বলছি মাইগ্রেশন হচ্ছে। হ্যাঁ, এবং 16 লক্ষ না, সংখ্যাটা আরো বেশি। ফলে পশ্চিমবঙ্গে শিল্প নেই, শুধু যদি পরিযায়ী শ্রমিকের কথা বলেন, বিহারের পরেই গোটা দেশের পরিযায়ী শ্রমিক সাপ্লায়ার রাজ্য হিসেবে 2 নম্বরে পশ্চিমবঙ্গ। আমি আপনাকে ওইটাই বলতে চাচ্ছিলাম, কলকাতা থেকে যেরকম ছেলেমেয়েরা বেরিয়ে যাচ্ছে, সন্দেশখালীটা হচ্ছে চারটেই কারণে। আমি আপনাকে সেই কারণের জন্য বলছি যে শুভময় যেটা দিয়ে শেষ করলো, আমি বলছি দক্ষিণপন্থী রাজনীতির এই ন্যারেশন সেট করাটা শুধুমাত্র এদেশে নরেন্দ্র মোদী করছেন না, আপনি ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় আসার পর এই যে পুশব্যাকের যে রাজনীতিটা করেছেন, আর যে অরূপবাবু যে জায়গাটা ধরলেন, আমার বলার ঢঙে যদি যারা এই ধরনের খেটে খাওয়া কাজ করেন, আমি যদি খারাপভাবে বলে থাকি আমি দুঃখিত, জানি না, কিন্তু অরূপবাবু কিন্তু সেটাই ধরলেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু বারবার করে রাজ্য সরকারের যারা শাসক দলে আছেন তাদেরও কিন্তু মনের মধ্যে আছে যে আমাদের রাজ্যের বেশিরভাগ লোক অন্য রাজ্যে গিয়ে হয়তো যে কাজগুলো করছে সেই কাজগুলো শ্রমের মূল্য দিতে হবে। না না, কতজন যাচ্ছে আর কতজন আসছে, পরিসংখ্যানটা দু হাতে দাঁড়িপাল্লার মতো দেখাতে হবে, ভয়ঙ্কর। অরূপ রাইটলি সেড, অরূপ টেলিভিশনটা যারা দেখছেন পরিষ্কার দেখিয়ে দিলেন আজকে তৃণমূল কোথায় দাঁড়িয়ে। কি বললেন অরূপ? গর্ব করে বলল টাটা মোটরসের চেয়ারম্যান এসেছিলেন, কি উন্নয়ন। থ্যাংক ইউ অরূপ। টাটা মেটালিক্স আসছে, সেই বিনিয়োগ করতে বলতে লজ্জা লাগা উচিত, বলতে লজ্জা লাগা উচিত। কটা ইন্ডাস্ট্রি হয়েছে, কটা ইন্ডাস্ট্রি হয়েছে। আপনি আন্দোলন করেছিলেন, শ্রমিকরা 100 বার 100 বার 100 বার 100 বার তুমি আমাকে বলো কটা ইন্ডাস্ট্রি হয়েছে এতগুলো দিয়ে। পশ্চিমবঙ্গবাসীও বাংলাদেশে নিয়ে বিতর্কের আবহেই রাজ্য রাজনীতির সুরও সপ্তমে উঠছে। খালি একটা কথা স্পষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। মিঠুন চক্রবর্তী পলিটিশিয়ান হিসেবে হচ্ছে গ্রেট জোকার। বৃহস্পতিবারের পর শুক্রবার ফের হুঙ্কার ছাড়লেন মিঠুন চক্রবর্তী। বর্তমানে 4 দিনের রাজ্য সফরে এসেছেন তিনি। শুক্রবার হুগলির আরামবাগে বিজেপির বিশেষ কর্মী সম্মেলনে যোগ দেন তিনি। তারকেশ্বর এবং আরামবাগ এই 2 বিধানসভার কর্মীদের এদিন ভোকাল টনিক দেন মহাগুরু। আক্রমণ করেন তৃণমূলকে। এই সরকারের দুর্নীতির কোনো ভাব নেই, যেটা কথা বল, মেয়েদের আমাদের মায়েদের ইজ্জতের কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলার আমি কিছু মনে করি না। এর আগে বৃহস্পতিবার ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে কার্যত ভবিষ্যৎ দ্রষ্টার ভূমিকায় দেখা গেছিল মিঠুন চক্রবর্তীকে। বেছে বেছে নাম বার করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে 70টা সিটও পাবে না। পাল্টা মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করেছে তৃণমূল। গলায় বকলেস বেঁধে ওকে দিয়ে ঘেউ ঘেউ করাচ্ছে, ওর কথার কোনো দাম নেই। ও অ্যারেস্ট বাঁচাতে বিজেপি জুতো চাটতে গেছে। অভিনেতা শিল্পী মিঠুন আমি প্রণাম করি, কিন্তু রাজনীতিবিদ মিঠুন, মানুষ মিঠুন বেঈমান, গদ্দার, নরকের কীট। সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর অত্যন্ত সুসম্পর্ক ছিল। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠান। বর্তমানে বিজেপির হয়ে অত্যন্ত সক্রিয় মিঠুন। এই আবহেই তাকে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। কিছুদিন আগে হলে তৃণমূল হয়ে বলতো, এখন বিজেপির হয়ে বলছে। কখন কার হয়ে বলে, এরা তো প্রফেশনাল অভিনেতা, তো কখন কার হয়ে বলে, কোন অভিনয়ে নিজেদেরকে অভিনীত করে, এগুলো বলা মুশকিল।
মেয়াদ শেষে 2 বছর আগেই আচমকা উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনকরের ইস্তফা নিয়ে রহস্য এখনো কাটেনি। শুধুই কি স্বাস্থ্যের কারণে পদত্যাগ করেছেন তিনি? তাহলে আগে কেন নয়? বাদল অধিবেশন শুরু হবার পর কেন? নাকি এর পেছনে রয়েছে মোদী সরকারের সঙ্গে সংঘাত? এই সমস্ত প্রশ্নের উত্তর যখন এখনো স্পষ্ট নয়, তখন জগদীপ ধনকরের আচমকা পদত্যাগ নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওনাকে বলল ইউ রিজাইন বাই 9 PM। ওটাটার মধ্যে একটা কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, এদের হাত আছে। কল্যাণ ব্যানার্জি মুখে কি এই কথাটা মানায়? কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে আমাদের মহামহিম উপরাষ্ট্রপতিকে ভ্যাংচাচ্ছিলেন, মিমিক্রি করছিলেন। আজকে আপনার দরদ একবারে উতলে পড়ছে। সোমবার দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মার অপসারণের দাবিতে রাজ্যসভায় বিরোধীদের তরফে একটি প্রস্তাব জমা পড়েছিল। চেয়ারম্যান হিসেবে ধনকর তা গ্রহণ করে উচ্চকক্ষের সেক্রেটারি জেনারেলকে পাঠান, কিন্তু সূত্রের দাবি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা না করেই রাজ্যসভায় বিরোধীদের নোটিশ গ্রহণ করে নেন জগদীপ ধনকর, যা ভালোভাবে নেয়নি সরকার। এরপর সোমবারই বেলা 1:30 নাগাদ রাজ্যসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ছিল। সেখানে সভাপতিত্ব করেন জগদীপ ধনকর, কিন্তু 10 মিনিটেই বৈঠক শেষ হয়ে যায়। বিকেল 4:30 ফের বৈঠক ডাকেন ধনকর। সূত্রের দাবি, রিজিজু এবং নাড্ডাকে না জানিয়েই একই দিনে দ্বিতীয়বার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডাকার ধনকরের সিদ্ধান্তকেও ভালোভাবে নেয়নি সরকার। নির্ধারিত সময়ে জগদীপ ধনকর সহ বাকিরা উপস্থিত হলেও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কিংবা জেপি নাড্ডা কেউই আসেননি। মঙ্গলবার ফের বিএ কমিটির বৈঠক ডাকেন ধনকর, কিন্তু তার আগেই সোমবার রাতে হঠাৎ করে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন জগদীপ ধনকর। তাহলে ওই সময়টুকুর মধ্যে কি এমন হলো যে এত বড় কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি? এই প্রশ্নটাই যখন বড় হয়ে দেখা দিচ্ছে, তখন সময়ের প্রসঙ্গ তুলে চাঞ্চল্যকর দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যখন 50 জনের ওপর বিরোধীরা যশবন্ত ভার্মার জন্য ইমপিচমেন্টের নোটিশ দিল, তখন উনি ইমপিচমেন্ট নোটিশটাকে অ্যাডমিট করলেন। তখন ওনাকে বলল ইউ রিজাইন। কেন্দ্রীয় সরকার থেকে 2 জন মন্ত্রী বলেছে ইউ রিজাইন বাই 9 PM, আদারওয়াইজ তোমার এগেনস্টে ইমপিচমেন্ট মোশন কালকে আসবে। এবং সেই ইমপিচমেন্টের সই কিন্তু রাজনাথ সিং এর ঘরে বসে 50 জনকে দিয়ে সই করিয়ে নিয়েছিল। মাননীয় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরজি কি ধরনের মানুষ সেটা একজন বাংলার একজন নাগরিক হয়ে আমি দেখেছি খুব কাছ থেকে। এবং সব সময় রাজভবনের দরজা খোলা। শারীরিক কারণে যদি তিনি সরে যেতে চান, সেখানে কিছু বলার নেই। রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের তিক্ত সম্পর্কের কথা সবার জানা, কিন্তু জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি নির্বাচনে লড়ার সময় তৃণমূলের ভোটাভুটিতে অংশ না নেওয়া এবং তার ইস্তফা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের সুর নরমের কারণ নিয়ে সন্দিহান সিপিএম। জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, তখন তো দেখতাম যে তৃণমূল রোজ জগদীপ ধনকরের বিরুদ্ধে কালো পতাকা দেখাচ্ছে, ওই করছে, সেই করছে, ইত্যাদি ইত্যাদি। ওনার প্রবেশেও, উপরাষ্ট্রপতি পদে প্রবেশেও নাটকীয়তা, উপরাষ্ট্রপতি পদ থেকে ওনার প্রস্থানেও নাটকীয়তা। বিজেপি তৃণমূল দুজনের সংমিশ্রণে এই নাটকীয়তাটাই বাংলা দেখছে, ভারত দেখছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের আচমকা পদত্যাগ ঘিরে বিতর্ক এখন তুঙ্গে। এই জগদীপ ধনকরের সময় রাজভবন এবং নবান্ন সংঘাত নজিরবিহীন পর্যায়ে পৌঁছয়। সেই সংঘাতের আজ কিছুটা থেকে গেছে বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের জমানাতেও। এবার ফের কি সেই সংঘাতের পারদ চড়তে পারে? প্রশ্নটা উঠছে, কারণ এবার রাজ্যের অপরাজিতা বিল ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন্দ্রের আপত্তির প্রসঙ্গ তুলে বিল ফেরত পাঠিয়েছেন তিনি। রাজভবন সূত্রে আরো খবর, এই বিলে ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর কয়েকটি সংশোধনী সংক্রান্ত পর্যবেক্ষণ রাজভবনকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। অপরাজিতা বিলের প্রস্তাবিত সংশোধন অনুযায়ী ধর্ষণের শাস্তি বাড়িয়ে ন্যূনতম 10 বছরের জেলের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের প্রস্তাব রাখা হয়েছে। রাজভবনের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই পরিবর্তনকে অত্যন্ত কঠোর ও সামঞ্জস্যহীন বলে মনে করেছে। আরেকটি সংশোধনীতে বিএনএস এর 65 ধারা বাতিল করার প্রস্তাব রাখা হয়েছে, যার ফলে 16 ও 12 বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণের ক্ষেত্রে শাস্তির ফারাক মুছে যাবে। রাজভবন সূত্রে দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে এমনটা হলে শাস্তির সমানুপাতিক হার থাকবে না।
আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ার পর এই আলাদা বিল আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। গত বছরের ৩রা সেপ্টেম্বর বিধানসভায় অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪ পেশ করে রাজ্য সরকার। বিল পাশের জন্য পাঠানো হয় রাজভবনে। সূত্রের খবর, সে ব্যাপারেই রাজভবন জানিয়েছে, নির্যাতিতার মৃত্যু হলে বা সে কোমায় গেলে ফাঁসির সাজা বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে এই বিলে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের প্রস্তাবে আপত্তি জানিয়েছে। অপরাজিতা বিলকে অবিলম্বে অনুমোদন দিতে হবে, আর সেই বিল যদি অনুমোদন না দেয় তাহলে প্রমাণিত হবে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুনের পাপীদের চরম শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়বদ্ধ, বিজেপি ঠিক তার উল্টো। বিজেপি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় না। যদি সত্য হয় তাহলে আমাদের তীব্র প্রতিবাদ থাকবে। যদি মমতা ব্যানার্জি সত্যি অপরাজিতা বিলের পক্ষে থাকতো, তাহলে এই যে কসবা ল কলেজে যে ঘটনা ঘটল, সেখানে যে ব্যক্তি এই অপরাধ করলো, কই মমতা ব্যানার্জি তো একটা স্টেটমেন্টও করে তার ফাঁসি চাইলেন না। ইচ্ছা করে তৃণমূল কংগ্রেস এটা করেছে মানুষের নজর অন্যদিকে ঘোরানোর জন্য। এটা জানে যে রাষ্ট্রপতির কাছে এ বিল যাবে, এ বিল ফেরত হয়ে যাবে, আর ফেরত হলে ওরা দেখাতে পারবে আমরা তো চেয়েছিলাম মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তি, বিজেপি চাইছে না। রাজভবনের তরফে বলা হয়েছে, এসব পর্যবেক্ষণ গুরুত্ব দিয়ে বিবেচনা করে উপযুক্ত সিদ্ধান্ত নেবার জন্য বিলটি সংশ্লিষ্ট মহলের কাছে ফেরত পাঠানো হয়েছে। রাজ্য সরকার যখন এই বিলটা আনলো, বিলটা পাশ হবার আগে অভয়াকাণ্ডের পর 2 মাসে দুটো কেস, একটা ফাঁসির অর্ডার হলো, একটা যাবজ্জীবনের অর্ডার হলো। কোন আইনে? আগেকার আইনে, অপরাজিতা আইনে নয়। তাহলে অপরাজিতা আইন ছাড়াই যদি 2 মাসের মধ্যে চার্জশিট কমপ্লিট করে ফাঁসি অথবা যাবজ্জীবনের অর্ডার করা যায়, অর্ডার পাওয়া যায়, তাহলে আগের আইনেই যথেষ্ট বিধান আছে শাস্তি দেবার। রাজ্য সরকার সেই শাস্তি দিতে চাইতো না, অপরাধীদের পাশে থাকতো। রাজভবনের তরফে জানানো হয়েছে, অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪ রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবিপি আনন্দ।